কখন সবে জিনিস আর কখনো ভদ্রলোকের পাতে পড়েনি মশাই। খুব বেশি ছিবড়ে ছিল না জানেন, খুব চর্বিও নয়, ওর ঝোলটাও ভারী খাসা হয়েছিল। এখনো যেন সে আমার জিভে লেগে আছে। পরদিন বিশ্বনাথ বাবুকে আমরা আত্মসাৎ করলাম। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ, কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমোপিয়া। ইতিমোপিয়া presents their 6th episode of মৃত্যুপুরী, শিবরাম চক্রবর্তীর কলমে, নরখাদকের কবলে। শিরোনাম দেখেই বুঝতে পারছো এটা ভীষণ অ্যাডভেঞ্চারের গল্প। যথার্থই তাই, সত্যিই ভারী রোমাঞ্চকর ঘটনা। নিতান্তই একবার আমি এক ভয়ঙ্কর নরখাদকের পাল্লায় পড়েছিলাম। আফ্রিকার জঙ্গলে কি কোনো অজ্ঞাত উপদ্বীপের উপকূলে নয়, এই বাংলাদেশের বুকেই একদিন ট্রেনে যেতে যেতে সেই অভাবনীয় সাক্ষাতের কথা মনে পড়লে এখনো আমার হৃৎকম্প হয়। বছর 8 আগের কথা, সবে ম্যাট্রিক পাশ করেছি। মামার বাড়ি যাচ্ছি বেড়াতে। রানাঘাট পর্যন্ত যাব, তাই ফুর্তি করে যাওয়ার মতলবে বাবার কাছ থেকে যা টাকা পেলাম তাই দিয়ে একখানা 2nd ক্লাসের টিকিট কিনে ফেললাম। বহুকাল থেকেই লোভ ছিল 1st 2nd ক্লাসে চাপবার, এতদিনে তার সুযোগ পাওয়া গেল। লোভে পাপ, পাপে মৃত্যু কথাটা প্রায় ভুলে গেছিলাম। ভুলে ভালোই করেছিলাম বোধ করি, নইলে এই অদ্ভুত কাহিনী শোনার সুযোগ পেবে না তোমরা। সমস্ত কামরাটায় একা আমি। ভাবলাম আর কেউ আসবে না, তাহলে বেশ আরামে যাওয়া যাবে একলা এই পথটুকু। কিন্তু গাড়ি ছাড়বার পূর্ব মুহূর্তেই একজন বৃদ্ধ ভদ্রলোক এসে উঠলেন। এক মাথা পাকা চুলই তার বার্ধক্যের একমাত্র প্রমাণ। তা না হলে শরীরের বাঁধুনি, চলাফেরার উদ্যম, বেশবাসের ফিটফাট কায়দা দেখে ঠিক তার বয়স কত অনুমান করা কঠিন। গাড়িতে আমরা দুজন, বয়সের পার্থক্য সত্ত্বেও অল্পক্ষণেই আমাদের আলাপ জমে উঠল। ভদ্রলোক বেশ মিশুকে। প্রথম কথা তিনিই পারলেন। এ কথায় সে কথায় আমরা দমদম এসে পৌঁছলাম। হঠাৎ একটা তাড়ম্বর আমাদের কানে এলো। ওই অজিত, আরে নেমে পড় চট করে, গাড়ি ছেড়ে দিল যে। সহসা ভদ্রলোকের সাদা মুখ চোখ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে তড়িৎ দৃষ্টিতে সমস্ত প্ল্যাটফর্মটা একবার দেখে নিলেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, সে অজিতের কাছ দিয়েও যায় না। কিছু বুঝতে না পেরে আমি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিলাম। ভদ্রলোক বললেন, অজিত নামটা শুনে একটা পুরনো কথা মনে পড়ে গেল আমার। তেমন কিছু না,
এ অজিত যে অজিতের কোণে আঙুলের যোগ্যও নয়। এমনই খাসা ভিল সে অজিত। অমন মিষ্টি মানুষ আমি জীবনে দেখিনি। শুনবে তার কথা? আমি ইশারায় সম্মতি জানাতে তিনি বললেন, গল্পের মাঝপথে বাধা দিও না কিন্তু। গল্প বলছি বটে, কিন্তু এর প্রত্যেকটা বর্ণ সত্য। শোনো তবে। বছর 50 কি তার বেশি হবে। তখন উত্তর বর্মায় যাওয়া খুব বিপদের ছিল। চারিধারে জঙ্গল আর পাহাড়। জঙ্গল কেটে তখন সবে নতুন রেল লাইন খুলেছে সেই অঞ্চলে। অনেকখানি জায়গা জুড়ে মাঝে মাঝে এমন ধসে যেত যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত একেবারে। তার উপরে পাহাড়ে ঝড়। অরণ্য দাবানল হলে তো আর কোনো কথাই নেই। রেঙ্গুন থেকে সাহায্য এসে পৌঁছতে লাগলো অনেক দিন। এর মধ্যে যাত্রীদের যে কি দুরবস্থা হতো তা কেবল কল্পনাই করা যেত। তখনকার উত্তর বর্মা ছিল এখনকার চেয়ে বেশি ঠান্ডা। রীতিমতো বরফ পড়ত। সময় সময় চারিধারে সাদা বরফের স্তূপ জমে যেত। এখন তো মগের মুলুকের প্রকৃতি অনেক নম্র হয়ে এসেছে। তার ব্যবহারও এখন ঢের ভদ্র। সেই সময়কার ব্রহ্মদেশের মেজাজ ভাবলে শরীর শিউরে ওঠে। সেই সময় একবার এক ভয়ানক বিপাকে আমি পড়েছিলাম। আমি এবং আরো 18 জন আমরা উত্তর বর্মায় যাচ্ছিলাম। আমরা 19 জন ছিলাম সমস্ত গাড়ির যাত্রী। 19 জনই বাঙালি। প্রথম রেল লাইন খুলেছিল, কিন্তু দুর্ঘটনার ভয়ে সেখানকার অধিবাসীরাই কেউ রেলগাড়িতে চাপত না। ভয় ভাঙানোর জন্য রেল কোম্পানি প্রথম বিনা টিকিটে গাড়ি চাপবার লোভ দেখাতেন। বিনে পয়সার লোভে নয়, অ্যাডভেঞ্চারের লোভে ঢেঙ্গুনের 19 জন বাঙালি অর্থাৎ আমরা তাই বেরিয়ে পড়লাম। সহযাত্রী মোটে এই কজন। কাজেই আমাদের পরস্পরের মধ্যে আলাপ পরিচয় হতে তেমন বেশি দেরি হলো না। কোনখানে যে সেই ভয়াবহ পাহাড়ের ঝড় নামলো আমার ঠিক মনে পড়ে না এখন। তবে রেলপথের প্রায় প্রাপ্ত সীমায় এসে পড়েছি। ও সে কি ঝড়! সেই দুর্দান্ত ঝড় ঠেলে একটু একটু করে এগোচ্ছে আমাদের গাড়ি। অবশেষে একেবারেই থেকে গেল। সামনের রেল লাইন ছোট বড় পাথরের টুকরোয় একেবারে ছেয়ে গেছে। সেই সব চাঙড় না সরিয়ে গাড়ি চালানোই অসম্ভব। অতএব পিছনো ছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে আমরা 1 মাইল পৌঁছলাম। এত আস্তে গাড়ি চলছিল আর থামছিল যে মানুষ হেঁটে গেলে তার চেয়ে বেশি আগে পৌঁছে যাবে। কিন্তু পিছিয়ে কি রেহাই আছে? একটু পরেই জানা গেল যে পেছনের অনেকখানি জায়গা জুড়ে ধস নেমেছে। ঘণ্টাখানেক আগে যেই রেলপথ কাঁপিয়ে আমাদের গাড়ি ছুটেছে, এখন কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। অতএব আবার এগোতে হলো। যেখানে সেখানে পাথরের টুকরো জমেছে। আমরা সব নেমে লাইন পরিষ্কার করব ঠিক করলাম। তাছাড়া আর তো কোনো উপায় নেই। কিন্তু সেদিকেও ছিল অদৃষ্টের পরিহাস। কিছু দূর এগিয়ে ঝড়ের প্রবল ঝাপটায় ট্রেন ডিরেলড হলো। লাইন থেকে পাথর তোলা আর এক কথা। 5-10 জন মিলে অনেক ধরাধরি করলে 1-8টা পাথরের চাঙড় যে না সরানো যায় তা নয়। কিন্তু সবাই মিলে বহুত ধস্তাধস্তি করলেও গাড়িকে লাইনে তোলা তো দূর কথা,
1 ইঞ্চি নাড়াতে পর্যন্ত পারলাম না। এমনকি আমরা 19 জন মিলেও যদি কোমর বেঁধে লাগি তাহলেও তার একটা কামড়াও লাইনে তুলতে পারবো না। তারপর ওই লম্বা চওড়া ইঞ্জিন, ওকে তুলতে হলেই তো চক্ষু স্থির। ওটা কত মন কে জানে। আমরা ইঞ্জিনের দিকে একবার দৃষ্টিপাত করে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। পিছনের অবস্থা তো দেখেই আসা গেল, সামনেরও যদি তাই ঘটে থাকে তাহলেই তো চক্ষু স্থির। কেননা যেদিক থেকেই হোক রেলপথ তৈরি করে সাহায্য এসে পৌঁছতে কদিন লাগবে কে জানে। চারিধারে শুধু পাহাড় আর জঙ্গল। 100 মাইলের ভিতরে মানুষের বাসভূমি আছে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমাদের সঙ্গে যা খাবার দাবার ছিল তা এক নিঃশ্বাসেই নিঃশেষ হবে। তারপর যদি আর 2 দিন এইভাবেই থাকতে হয়, আরো 2 সপ্তাহ যদি থাকতে হয়, বা আরো 2 মাস, ভাবলেও বুকের রক্ত জমে যায়। পরের কথা তো পরে, এখন কি করে রক্ষা পাবো আমরা? এই প্রলয় গাড়ি সমেত উড়িয়ে না নিয়ে যায় তো বাঁচি। মাঝে মাঝে যা একটা ঝাপটা দিচ্ছে, উড়িয়ে না নিক, গাড়িকে কাত কিংবা ছিটফাট করার পক্ষে তাই যথেষ্ট। নিজের রুচি মতো দুর্গা নাম, রাম নাম কিংবা ত্রৈলোক্য স্বামীর নাম জপতে শুরু করলাম আমরা। সেই রাত কাটলো কোনো রকমে। ঝড়ও থেমে গেল ওই ভোরের দিকে, কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই খিদেও জোর পেয়েছে। বর্মার হাওয়ায় খুব খিদে হয় শুনেছিলাম, প্রথম দিনই সেটা টের পাওয়া গেল। খিদের বিশেষ অপরাধ ছিল না কিন্তু না, কারুর টিফিন ক্যারিয়ার কিচ্ছু নেই। যা ছিল কাল রাতেই সবাই চেটে ফুটে সাবার করেছে। কেবল অ্যালুমিনিয়ামের প্লেটগুলো পড়ে রয়েছে আমাদের উদরের মতো শোচনীয় অবস্থায়, একেবারে ফাঁকা। সমস্ত দিন যে কি পরিস্থিতিতে কাটলো কি বলবো। রাত্রে কষ্ট কল্পিত নিদ্রার মধ্যে তবু কিছু শান্তির সন্ধান পাওয়া গেল। বড় বড় ভোজে স্বপ্ন দেখলাম। দ্বিতীয় দিন যা অবস্থা দাঁড়ালো তার কহতব্য নয়। সমস্ত সময় গল্প গুজব করে, বাজে বুকে, উচ্চাঙ্গের গবেষণার ভান করে খিদের তাড়নাটা ভুলে থাকবার চেষ্টা করলাম। গোপে চারা দিয়ে খিদের চারাটা দমিয়ে দিতে চাইলাম। তারপর এলো তৃতীয় দিন। সেদিন আর কথা বলবার উৎসাহ নেই কারোর। রেলগাড়ির চারিদিকে ঘুরে আনাচ কানাচ লক্ষ্য করে সম্ভব আহার্যের অস্তিত্ব পরিকল্পনায় সেই দিনটা কাটল। চতুর্থ দিন আমাদের নড়াচড়ার স্পৃহা পর্যন্ত লোপ পেল। সবাই এক এক কোণে বসে সে দারুণভাবে মাথা ঘামাতে লাগলাম। তারপর এলো পঞ্চম দিন। না, এইবার প্রকাশ করতেই হবে কথাটা, আর চেপে রাখা চলে না। কাল সকাল থেকেই কথাটা আমাদের মনে উঁকি মারছিল। বিকেল নাগাদ কায়েম হয়ে বসেছিল। এখন প্রত্যেকের জিভের গোড়া এসে অপেক্ষা করছে সেই মারাত্মক কথাটা। বোমার মতো এই ফাটলো বললে। বিবর্ণ রোগা বিশ্রী বিশ্বনাথ বাবু উঠে দাঁড়ালেন। বক্তৃতার কায়দায় তিনি শুরু করলেন। সমবেত ভদ্র মহোদয়গণ, কি কথা যে আসছে আমরা সকলেই তা অনুমান করতে পারলাম। 19 জোড়া চোখে ক্ষুধিত দৃষ্টি এক মুহূর্তে যেন বদলে গেল।
অপূর্ব সম্ভাবনার প্রত্যাশায় সবাই উদ্গ্রীব হয়ে নড়ে চড়ে বসলাম। বিশ্বনাথ বাবু বলে চললেন, ভদ্র মহোদয়গণ, আর বিলম্ব করা চলে না। হয়তো লজ্জা, সংকোচ বা সৌজন্যের অবকাশ নেই। সময় খুব সংক্ষিপ্ত। আমাদের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি আজ বাকি সকলের খাদ্য যোগাবেন, এখনই আমাদের তা স্থির করতে হবে। শৈলেশবাবু উঠে বললেন, আমি ভোলানাথ বাবুকেই মনোনীত করলাম। ভোলানাথ বাবু বললেন, কিন্তু আমাদের পছন্দ অমৃত বাবুকে। অমৃতবাবু উঠলেন। অপ্রত্যাশিত সৌভাগ্যে তিনি লজ্জিত কি মর্মাহত বোঝা গেল না। নিজের সুস্পষ্ট দেহকেই আজ সবচেয়ে বড় শত্রু বলে তার বিবেচনা হলো। আমতা আমতা করে তিনি বললেন, বিশ্বনাথ বাবু আমাদের মধ্যে প্রবীণ এবং শ্রদ্ধেয়, তাছাড়া একজন বড় বক্তাও বটে। আমার মতে প্রাথমিক সম্মানটা তাকেই দেওয়া উচিত। এতএব তার সপক্ষে আমি নিজের মনোনয়ন প্রত্যাহার করছি। কমল দত্ত বললেন, যদি কারো আপত্তি না থাকে তাহলে অমৃতবাবুর অভিলাষী গ্রাহ্য করা হবে। সুধাংশুবাবু আপত্তি করাতে অমৃতবাবুর পদত্যাগ অগ্রাহ্য হল। এই একই কারণে ভোলানাথ বাবুর রেজিগনেশনটাও গৃহীত হল। শঙ্করবাবু বললেন, ভোলানাথবাবু এবং অমৃতবাবু এদের মধ্যে কার আবেদন গ্রাহ্য করা হবে তা ভোটের দ্বারা স্থির করা হোক। আমি এই সুযোগ গ্রহণ করলাম। ভোটাভুটির ব্যাপারে একজন চেয়ারম্যান দরকার, নইলে ভোট গুনবে কে? অতএব আমি নিজেকে চেয়ারম্যান মনোনীত করলাম। ওদের মধ্যে আমি দূরদর্শী। সাহায্য এসে না পৌঁছানো পর্যন্ত নিত্যকার ভোটায়নের জন্য চেয়ারম্যানকেই কষ্ট করে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। এটা আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম। অমৃতবাবুর দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ থাকতে আমি সকলের সম্মতিতে নির্বাচিত হয়ে গেলাম। অতএব প্রভাসবাবু উঠে বললেন, তাহলে আজকের দুপুরবেলার জন্য দুজনের কাকে বেছে নেওয়া হবে সেটা আমাদের সভাপতি মশাই ব্যালটের দ্বারাই স্থির করা হোক। নাদুবাবু বললেন, আমার মতো ভোলানাথ বাবুও নির্বাচনে গৌরব লাভের অযোগ্য। যদিও তিনি কচি এবং কাঁচা, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত রোগা ও শিরিঙ্গে। অমৃতবাবুর পরিধিকেই দুঃসময় আমরা অবজ্ঞা করতে পারি না। শৈলেশবাবু বললেন, কেন? অমৃতবাবুর মধ্যে এমন কি আছে শুনি? কেবল মোটা হাড় আর ছিবড়ে ছাড়া? তাছাড়া পাকা মাংস আমার পছন্দ নয়, ওই চর্বিও আমার ধাতে সয় না। সেই তুলনায় ভোলানাথ বাবু হচ্ছেন একেবারে ভালুকের কাছে পাঠা। ভালুকের ওজন বেশি হতে পারে, কিন্তু ভোজনের বেলায় পাঠাতেই আমাদের রুচি। নাদুবাবু বাধা দিয়ে বললেন, অমৃতবাবুর রীতিমতো মানহানি হয়েছে, তাকে ভাল্লুক বলা হয়েছে। অমৃতবাবুর ভয়ানক রেগে যাওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। অমৃতবাবু বললেন, শৈলেশবাবু ঠিকই বলেছেন। এত বড় খাঁটি কথা কেউ কখনো বলেনি আমার সম্বন্ধে। আমি যথার্থই একটা ভালুক। অমৃতবাবুর মতো কূটতার্কিক যে এত সহজে পরের সিদ্ধান্ত মেনে নেবেন আশা করতে পারিনি। বুঝতে পারলাম তাঁর আত্মগ্লানির মূলে রয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যাক, ব্যালট নেওয়া হলো। কেবল ভোলানাথ বাবু নিজের ছাড়া আর সকলের ভোট তার সপক্ষে গেল। অমৃতবাবুর বেলাতেও তাই। একমাত্র অমৃতবাবু স্বয়ং নিজের বিপক্ষে ভোট দিলেন। অগত্যা দুজনের নাম একসঙ্গে
দুবার ব্যালট দেওয়া হলো। আবার দুজনেই সমান সমান ভোট পেলেন। অর্ধেক লোক পরিপুষ্টতার পক্ষপাতী, আবার বাকি অর্ধেকের মত হচ্ছে যৌবনে দাও রাজটিকা। এইরূপ ক্ষেত্রে সমস্যার সমাধান সভাপতির ওপরেই নির্ভর করে। আমার ভোটটা অমৃতবাবুর তরফে দিয়ে অশোভন নির্বাচন প্রতিযোগিতার অবসান করলাম। বাহুল্য, এতদিনের একাদশীর পর অমৃতে আমার বিশেষ অরুচি ছিল না। ভোলানাথ বাবুর পরাজয় তার বন্ধুদের মধ্যে বিশেষ সন্তোষ দেখা দিল। তাঁরা নতুন ব্যালট দাবি করে বসলেন, কিন্তু রান্না বান্না জোগাড়ের জন্য মহা সমারোহে সভা ভঙ্গ হয়ে যাওয়ায় ভোলানাথ বাবুকে বাধ্য হয়ে স্থগিত রাখতে হল। তার পৃষ্ঠপোষকরা নোটিশ দিয়ে রাখলেন। পরদিনের নির্বাচনে তারা পুনরায় ভোলানাথ বাবুর নাম তুললেন। কালো যদি যোগ্যতম ব্যক্তির অগ্রাহ্য করা হয়, তাহলে তারা সবাই একযোগে হাঙ্গার স্ট্রাইক করবেন বলে শাসালেন। কয়েক মুহূর্তেই কি পরিবর্তন! 5 দিন নিরাহারের পর চমৎকার ভোজনের প্রত্যাশায় প্রত্যেকের জিভি তখন লালায়িত হয়ে উঠেছে। 1 ঘন্টার মধ্যে আমরা যেমন আশ্চর্য রকম বদলে গেলাম, কিছুক্ষণ আগে আমরা ছিলাম আশাহীন, ভাষাহীন, খিদের তাড়নায় উন্মাদ, অর্ধমৃত। আর তখন আমাদের মনে আসা, চোখে দীপ্তি, এমন প্রগাঢ় প্রেম যা মানুষের প্রতি মানুষ কদাচি অনুভব করে। এমন একটা অপূর্ব পুলক যা ভাষায় প্রকাশ করা যায় না। অর্ধমুমূর্ষতা থেকে একেবারেই নতুন জীবন। আমি শপথ করে বলতে পারি, তেমন অনির্বচনীয় অনুভূতির আস্বাদ জীবনে আমি পাইনি। অমৃতকে আমি আন্তরিক পছন্দ করেছিলাম। সত্যিই ভালো লেগেছিল আমার ওকে। স্থূল মাংসল পপু, যদিও কিছু অতিরিক্ত রোমস। শৈলেশবাবু ভালুক বলে তেমন বেশি ভুল করেননি। তবু ওকে দেখলেই চিত্ত আশ্বস্ত হয়, মন কেমন খুশি হয়ে ওঠে। ভোলানাথও মন্দ নন অবশ্য, যদিও একটু রোগা। তবে উঁচু দরের জিনিস, তাতে সন্দেহ নেই। তবে পুষ্টিকারিতা এবং উপকারিতার দিক থেকে বিবেচনা করলে অমৃতর দাবি সর্বপ্রথম। অবশ্য ভোলানাথের উৎকৃষ্টতার সপক্ষেও অনেক কিছু বলবার আছে, তা আমি অস্বীকার করবার চেষ্টা করব না। তবু মধ্যাহ্ন ভোজনের পাতায় পড়বার যোগ্যতা ওর ছিল না। বড়জোর বিকেলের জল খাবার হিসেবে ওকে ধরা যেতে পারে। দীর্ঘ উপবাসের পর প্রথম দিনের আহারটা একটু গুরুতর হয়ে গেল। অমৃত এতটা গুরুপাক হবে আমরা ভাবিনি। বাইরে থাকতে যিনি আমাদের হৃদয় এতটা আবেগ সঞ্চার করেছিলেন, ভিতরে গিয়ে যথেষ্টই বেগ দিলেন। সমস্ত দিন আমরা অমৃতর ঢেকুর তুললাম। সকলেরই পেট এবং মন একসাথে খারাপ থাকায় পরদিন লঘু পথ্যের ব্যবস্থায় সঙ্গত স্থির হল। অতএব কচি ও কাঁচা ভোলানাথ বাবুকে জলযোগ করে সেদিন নিরস্ত্র হলাম। তারপরের দিন আমরা অজিতকে নির্বাচন করলাম। ওই রকম সুস্বাদু কিছু আর কখনো আমি জীবনে খাইনি। সত্যি ভারী উপাদেয় বটে। তার বউকে পরে চিঠি লিখে আমি সে কথা জানিয়েছি। এক মুখে তার প্রশংসা করে শেষ করা যায় না। চিরদিন ওকে আমার মনে থাকবে। দেখতেও যেমন সুশ্রী, তেমন মার্জিত রুচি। তেমনি 4টে ভাষায় ওর দখল ছিল। বাংলা তো বলতে পারতই, তাছাড়া ইংরেজি, হিন্দি এবং উড়েতেও ওর অনর্গল খুই ফুটত।
হিন্দি একটু ভুলই বলতো, তা বলুন। তেমনই এক আধটা ফ্রেঞ্চ আর জার্মানও ওর জানা ছিল। তাতেই ক্ষতিপূরণ হয়ে গেল সেই সময়। ক্যারিকেচার করতেও জানতো, সব ভাজতেও পারত। বেশ মজলিসে ওস্তাদ লোক। কখন সবেশ জিনিস আর কখনো ভদ্রলোকের পাতে পড়েনি মশাই। খুব বেশি ছিবড়ে ছিল না জানেন, খুব চর্বিও নয়। ওর ঝোলটাও ভারী খাসা হয়েছিল। এখনো যেন সে আমার জিভে লেগে আছে। তারপর দিন বিশ্বনাথ বাবুকে আমরা আত্মসাৎ করলাম। বুড়োটা যেমন ভূতের মতো কালো, তেমনি ফাঁকিবাজ। কিছু তার গায়ে রাখেনি, যাকে বলে আমরা আঁটি আর চামড়া। পাতে বসেই আমি ঘোষণা করতে বাধ্য হলাম, বন্ধুগণ, আপনাদের যা খুশি করতে পারেন, আবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমি হাত গুটালাম। শৈলেশ বাবু আমার পথে এলেন, বললেন, আমারও এই একমত, ততক্ষণ আমি অপেক্ষা করব। অজিতকে সেবা করার পর থেকে আমাদের অন্তরে যে আত্মপ্রসাদের ফাল্গুন ধারা অগোচরে বইছিল, তাকে ক্ষুণ্ণ করতে কারুরই ইচ্ছে করছিল না। কাজেই আবার ভোট নেওয়া শুরু হল। এবার সৌভাগ্যক্রমে শৈলেশ বাবুই নির্বাচিত হলেন। তাঁর এবং আমাদের উভয়েরই ভাগ্য বলতে হবে, কেননা কেবল রসিক লোক বলে তাকেই জানতাম, সরস লোক বলেও জানতাম তাকে। আমাদের বিশ্বকবির ভাষায় বলতে গেলে তাঁর যে পরিচয় আমাদের কাছে অজ্ঞাত ছিল, সেই নতুন পরিচয় তিনি আমাদের অন্তরঙ্গ হলেন। তারপর একে একে ব্যোমকেশ, নিরঞ্জন, কেদারনাথ, গঙ্গা গোবিন্দ নির্বাচনে খুব গোলমাল হয়েছিল। ও ছিল যেমন রোগা তেমনি বেঁটে। তারপর নিতাই থোকদারের এক পা ছিল কাঠের, সেটা ঘোষখতি। সুস্বাদুতার দিক থেকে সে মন্দ ছিল না। অবশেষে এক ব্যাটা ভ্যাগবন্ড। সঙ্গী হিসেবে সে মোটেও বাঞ্ছনীয় ছিল না, খাদ্য হিসেবেও তাই। তবে রিলিফ এসে পৌঁছবার আগেই যে তাকে খতম করতে পারা গেছিল, এইটাই সুখের বিষয়। নিতান্তই একটা আপদ চুকানো যায় আর কি। রুদ্ধ নিঃশ্বাসে আমি ভদ্রলোকের কাহিনী শুনছিলাম। এতক্ষণে আমার বাক্য স্ফূর্তি হলো। তাহলে রিলিফ এসেছিল শেষে? হ্যাঁ, কবির ভাষায় একদা সুপ্রভাতে সুন্দর সূর্যলোকে নির্বাচনও সদ্য শেষ হয়েছে, আর রিলিফ ট্রেনও এসে পৌঁছেছিল। তা নইলে আজ আমাকে দেখবার সৌভাগ্য হতো না তোমার। এই যে ব্যারাকপুর এসে পড়লো, এখানেই আমি নামবো। ব্যারাকপুরে আমি থাকি গঙ্গার ধারে। যদি কখনো সুবিধে হয়, 2-1 দিনের জন্য বেড়াতে এসো আমার ওখানে, কেমন? ভারী খুশি হব তাহলে। তোমাকে দেখে আমার কেমন বাৎসল্য ভাব জাগছে। বেশ ভালো লাগলো তোমাকে, এমনকি অজিতকে যতটা ভালো লেগেছিল প্রায় ততখানি। আচ্ছা, আসি তাহলে। এমন বিমূঢ়, বিভ্রান্ত আর বিপর্যস্ত আমি কখনো হইনি। বৃদ্ধ চলে যাওয়ার পর আমার আত্মা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার কণ্ঠস্বর, মৃদু মধুর চাল চলন অত্যন্ত ভদ্র। কিন্তু হলে কি হবে? যখনই তিনি আমার দিকে তাকাচ্ছিলেন, আমার হাড় পাঁজরা পর্যন্ত কেঁপে উঠছিল। কিরকম যেন ক্ষুধিত দৃষ্টি তার চোখে। বাবা! তারপর তার বিদায় বাণীতে যখন জানালেন যে তার মারাত্মক স্নেহ দৃষ্টি লাভের সৌভাগ্য আমার হয়েছে, এমনকি তার মতে আমি অজিতের চেয়ে কোনো অংশেই কম নই,
তেমনি খাসা এবং বোধ করি তেমনি। সেই প্রশংসা তখন আমার বুকের কাঁপুনি পর্যন্ত বন্ধ হবার জোগাড় করেছিল। তিনি যাওয়ার আগে আমি একটি মাত্র প্রশ্ন তাকে করতে পেরেছিলাম, শেষ পর্যন্ত আপনাকেও তো ওরা নির্বাচন করেছিল, আপনি তো সভাপতি ছিলেন, তবে কি করে এটা হলো? শেষ পর্যন্ত আমি বাকি ছিলাম কিনা, আগের দিন ভ্যাগরটার পালা গেছিল, আমি একাই সমস্তটা ওকে সাবার করেছিলাম। বলবো কি, পাহাড়ের হাওয়ায় যেমন আমার খিদে হতো, তেমনি হজম করার ক্ষমতাও খুব বেড়ে গিয়েছিল। হতভাগা লোফারটা শেষ পর্যন্ত টিকেই ছিল, তার কারণ অখদ্দে লোক বলে তাকে খাদ্য করতে সবার আপত্তি ছিল। কিন্তু খাওয়ার জিনিসেও তো গুণামি নেই, উদরের ব্যাপারে আমার খুব উদার। হে, তাছাড়া এতদিনেও নির্বাচিত হবার সুযোগ না পেয়ে নিশ্চয়ই অত্যন্ত মনোক্ষোভ জেগেছিল ওর। আমার কাছে আত্মমর্যাদা লাভ করে সে যে কৃতার্থ হয়েছে এতে আমার সন্দেহ নেই। ও হ্যাঁ, তুমি কি জানতে চাইছিলে কি করে আমার পালা হলো? পরদিন আবার নির্বাচনের সময় এলো। কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় আমি যথারীতি নির্বাচিত হয়ে গেলাম বিনা বাধায়। তারপর কেউ আপত্তি না থাকায় আমি তৎক্ষণাৎ সেই সম্মানীয় পদ পদত্যাগ করলাম। আপত্তি করবার কেউ ছিল না তখন, ভাগ্যিস ঠিক সময় এসে পৌঁছেছিল ট্রেনটা। দুরূহ কর্তব্যের দায় থেকে রেহাই পেলাম আমি, নিজেকে আর গলাৎকরণ করতে হলো না আমায়। গল্প শুনে লাইক কমেন্ট না করলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমি আপনাদেরকে খেয়ে ফেলবো। সেটা যদি না চান তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন। শুভরাত্রি। ইতি মৌপিয়া। শহরের ব্যস্ততম দিনে একটা ভালো থাকার জায়গা হোক।